নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যায় লাইভে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। এবারে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বদল হতে যাচ্ছে। প্রদেশ বিজেপি সেখানে তাদের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে, যেখানে তাদের রাজ্য সভাপতি নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। তাহলে কারা দায়িত্ব পাচ্ছেন? বিশেষ করে বিজেপিতে যারা পুরনো বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন, তাদের একটা সময় বহু অভিযোগ থাকে যে তাদেরকে কোনোভাবেই বিজেপির প্রথম সারিতে রাখা হয় না, সেটা মন্ত্রিত্বের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে। তাহলে কি এবার সেই সকল নেতৃত্বরা এই সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন? নাম রয়েছে অনেকের, কিন্তু এই সভাপতির দৌড়ে কারা থাকবেন এবং শেষমেশ সভাপতির চেয়ারে কে বসবেন সেটাই দেখার। আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। তার পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর রাখছি সেটা হচ্ছে আবারও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করলো বাম বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে। আবারও সেখানে তাদের পার্টি অফিস ভাঙচুর করার যে অভিযোগ করা হয়েছিল কিছুদিন আগে, সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই কিন্তু দলীয় কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এবং সেখানে খোদ পৌঁছেছেন মানিক সরকার এবং তিনি সেখানে পৌঁছে রাজ্যের ল অ্যান্ড অর্ডার, রাজ্যের আইন শাসনের ব্যবস্থাপনা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। বর্তমান সরকারকে তিনি তুলোধুনো করছেন। এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথমত যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো, যে ভারতীয় জনতা পার্টির সংবিধান এবং কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই নির্দেশিকা অনুসারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল অর্থাৎ 27শে জুন থেকে কিন্তু সেটা শুরু হয়েছে। আজকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেখানে নির্বাচনী প্রক্রিয়া 27 জুন থেকে শুরু হচ্ছে এবং আজকে 27 জুন, ক্ষমা করবেন, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 28শে জুন বেলা 12টা পর্যন্ত। অর্থাৎ আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই সবকিছু আগামীকাল হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখও আগামীকাল, এবং সেই মনোনয়ন পত্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে 28 জুন বেলা 3টায়। অর্থাৎ আগামীকাল সেখানে মনোনয়ন পত্রের যে চূড়ান্ত তালিকা, অর্থাৎ এই সভাপতির দৌড়ে কারা কারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেটা প্রকাশ পাবে। এবং যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা হবে 29শে জুন দুপুর 1টা এবং ভোট গণনা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে 29শে জুন বিকেলে। অর্থাৎ একটা খুব কম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আজকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। এবং আগামীকাল 28শে জুন, আগামীকালই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ। আগামীকালই মনোনয়নপত্র চেক করা হবে, আগামীকাল মনোনয়নপত্র সেখানে দেখা হবে, সেগুলি স্ক্রুটিনি করা হবে, তারপর লিস্ট বেরোবে। এবং আগামী 29শে জুন অর্থাৎ আগামী পরশু দিন, আগামী 29শে জুন সেখানে ফলাফল প্রকাশ করে ভোট হবে এবং ভোট হয়ে সেখানে কিন্তু ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সেখানে প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব কে নিতে চলেছেন, প্রদেশ বিজেপির সভাপতি কে হবেন, এবার কারা কারা মনোনয়নপত্র জমা করতে পারেন, সেই তালিকায় কারা কারা থাকতে পারেন বা কাদেরকে সেখানে স্থান দেওয়া হতে পারে, কারা কারা মনোনয়নপত্র জমা দেবেন যে প্রক্রিয়া সেখানে হয়। আমরা যদি দেখি 2018 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বিপ্লব কুমার দেব এই দায়িত্বটা সামলাচ্ছিলেন। তারপর তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর সেই দায়িত্বটা সামলাচ্ছিলেন ডক্টর মানিক সাহা, এবং তার পরবর্তীতে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে যান তখন কিন্তু এই দায়িত্বভার তুলে দেওয়া হয় রাজীব ভট্টাচার্যকে। তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোনো সভাপতি নির্বাচন করা হয়নি বিগত দিনগুলিতে। যদি আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখি, এভাবে মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্রের ফলাফল বা ভোট গ্রহণ করা, ফলাফল ঘোষণা করা, এই প্রক্রিয়ায় কিন্তু সেখানে সভাপতি নির্বাচন করতে দেখা যায়নি বিগত দিনগুলিতে। তার কারণ সেখানে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার জন্য দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া হয়। ঠিক একইভাবে মানিক শাহ মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর তিনি দায়িত্বটা অন্যের হাতে তুলে দেন এবং সেখানে রাজীব ভট্টাচার্যের হাতে সেই দায়িত্ব চলে যায়। এবার তিনি যখন রাজ্যসভার সাংসদ হলেন তখন এটা দাবি করা হচ্ছিল যে এবার পরিবর্তন হতে পারে, এবার সভাপতির পরিবর্তন হবে, কিন্তু এবার সেই পরিবর্তনের দৌড়ে কে রয়েছেন?
বা আবারও কি যিনি রাজ্যসভার সাংসদ তিনি মনোনয়নপত্র জমা দেবেন? বেশ কিছু নাম সেই তালিকার মধ্যে ঘোরাফেরা করছিল, যার মধ্যে ভগবান দাসের নাম সবচাইতে আগে সেখানে শোনা যাচ্ছিল যে ভগবান দাসকে দায়িত্ব দেওয়া হতে পারে সভাপতির। তার কারণ তিনি ইতিমধ্যে এসসি যে মোর্চা রয়েছে সে এসসি মোর্চার সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পাশাপাশি সেখানে যারা পুরনো নেতৃত্বরা, যারা বিজেপির পুরনো নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে রামপ্রসাদ পাল, যিনি 2018 সালের আগেও ওনাকে সভাপতি বানানোর চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে সভাপতি না বানানোর যে সিদ্ধান্তটা সেটাকে রামপ্রসাদ পাল গ্রহণ করেছিলেন। আমাদের সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই বিষয়টাই উল্লেখ করেছিলেন। তারপর এই তালিকায় আর কার নাম থাকতে পারে? সেখানে প্রতিমা ভৌমিকের নাম উঠে এসেছিল যে হয়তো ওনাকে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। তো এই নানান নাম সামনে আসছে, কিন্তু আখেরে সভাপতি পরিবর্তন করা হবে নাকি যিনি রয়েছেন উনি থাকবেন? কে মনোনয়নপত্র জমা দেন, কারা কারা মনোনয়নপত্র জমা দেন এবং কিভাবে নির্বাচনী প্রক্রিয়া হয় সেটাও দেখার রয়েছে। এবং আগামী 29শে জুনের পরে সেখানে জানা যাবে যে বিজেপি ত্রিপুরা প্রদেশের দায়িত্ব কাদের ওপর সেখানে সঁপেছে। আমরা এবারে আমাদের দ্বিতীয় বিষয়ের দিকে চলে যাব, কিন্তু তার আগে বিজেপির সম্ভাব্য নমিনেশন তালিকায় কারা কারা থাকতে পারেন বা সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন, সম্ভাব্য সভাপতি কে হতে পারেন, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে রাজনৈতিক সন্ত্রাসের আবারও অভিযোগ করলো প্রধান বিরোধী দল সিপিআইএম এর তরফ থেকে। এর আগেও সেখানে তাদের পার্টি অফিস ভাঙচুর করা, বিভিন্ন কাজে তাদেরকে বাধা প্রদান করার জন্য তারা বারবার শাসক দলকে সেখানে দোষারোপ করেছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে নানান ইস্যুকে কেন্দ্র করে, নানান বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে বারবার কিন্তু বিজেপির ওপর সেখানে বাক আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের আইন শাসনের ক্ষেত্রে, তার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা সিপিআইএম এর পক্ষ থেকে করা হচ্ছে, বামফ্রন্টের পক্ষ থেকে করা হচ্ছে যে তাদের বিভিন্ন পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে, তাদের কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে। এবং আজকে এমনটাই একটা অভিযোগ তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ওনার যে বক্তব্য ছিল সেখানে রাজ্যে আইনের শাসন কায়েম নেই এবং যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দেখা দেয় এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলির ওপরই সেখানে আক্রমণ করা হয়। এবং মানিক সরকার কিন্তু সেখানে যে দুষ্কৃতী হামলা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় যারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথেও দেখা করতে পৌঁছে যান। আপনাদের হয়তো মনে আছে যে বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে হামলার জেরে অভিযোগ করা হয়েছিল বিজেপির দিকে, সিপিএম তাদের দিকে অভিযোগ করেছিল। এবার বিশালগড়ে দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত সিপিএম নেতার বাড়িতে সেখানে পৌঁছান মানিক সরকার এবং তিনি সেখানে গিয়ে কিন্তু একেবারে কড়া ভাষায় শাসক দলকে, রাজ্য সরকারকে, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে এবং শাসক বিজেপি দলকে তিনি সেখানে আক্রমণ করেন। তিনি একটাই প্রশ্ন করেন যে আইনের শাসন কি রাজ্যে বহাল রয়েছে? যদি থাকে তাহলে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস কিভাবে ঘটছে? রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ আমরা দেখেছি কিছুদিন আগে কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছিল, সুদীপ রায় বর্মনের অনুষ্ঠানে আক্রমণের অভিযোগ তারা করেছিলেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে বিজেপির উপর। এবার দেখার বিষয় বিজেপি কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। এখনকার মতো আমাদের লাইভের আলোচনা নিয়ে আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।